রেলওয়ে স্টেশন থেকে পরবর্তী ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। যাত্রীরা প্রস্তুত থাকুন। সন্তোষপুর নামে একটা রেল স্টেশনে বিজয় নামে একটি ছেলে হাতে একটা ট্রলি ব্যাগ নিয়ে অনেকক্ষণ ধরে স্টেশনে কারোর জন্য অপেক্ষা করছিল। সে বারবার এপাশ ওপাশ তাকাচ্ছিল কারোর অপেক্ষায়। এরপর সে ফোন করতে লাগলো। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এই মুহূর্তে সুইচ অফ আছে। কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ধুর, ভালো লাগে না। এই রাজেশটা যে কি করে না, কখন থেকে ফোন করে যাচ্ছি আর ওর ফোনটা সুইচ অফ বলছে। আর আমাকে বলল স্টেশনে নাকি আমাকে ও নিতে আসবে। কোথায় আর এলো? কি যে করি, ভালো লাগে না বেকার বেকার আমাকে ব্যস্ত করা। যাই, আমি বরঞ্চ নিজেই হাঁটা দিয়ে ওর বাড়িটা খুঁজতে লাগি। এরপর রাজেশ নিজেই স্টেশন থেকে হাঁটা দিল। রাজেশ একটা মুদির দোকানের সামনে এসে উপস্থিত হলো। আচ্ছা দাদা, পঞ্চানন পাড়ায় রাজেশ দত্তের বাড়িটা কোথায় বলতে পারবেন? রাজেশ দত্ত বলে আমি কাউকে চিনি না, কিন্তু পঞ্চানন পাড়াটা কোথায় সেটা বলতে পারি। ওই তো সামনে সোজা একটা চওড়া রাস্তা দেখবেন, তারপরে আপনি ডান দিকে যাবেন, তারপর কিছুটা হাঁটার পরই একটা বাঁদিকে গলি পড়বে। ওই গলি দিয়ে সোজা হেঁটে গেলে পঞ্চানন পাড়া পড়বে। তারপর কাউকে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন বরঞ্চ আসি। এরপর বিজয় সেই লোকটার কথা মতো হাঁটা শুরু করলো। এই রাজেশটা ছোটবেলার থেকে একটু কুড়ে আছে। আমার মনে হয় ও এখনো বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে, নালে আমাকেও নিতে আসলো না কেন? ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন থেকে তো ওর বাড়িতেই থাকবো। ওর সব কুড়িমি আমি এবার বন্ধ করব। তখন কত বড় বড় কথা বলল, আমাকে নাকি স্টেশনে নিতে আসবে। কোনো সমস্যাই হবে না। আর দেখো কি অবস্থা। একেই আমার ট্রেনটা লেট করেছিল, নাইলে তো আমাকে আরও 1 ঘন্টা এর জন্য দাঁড়িয়ে থাকতে হতো। এরপর বিজয় দূর থেকে রাজেশকে দেখতে পেল। আরে, ওই তো রাজেশ। রাজেশ, ওখানেই দাঁড়া ভাই, আমি আসছি। কি ব্যাপার ভাই বলতো, তুই আমাকে স্টেশনে নিতে এলি না কেন? এই যে বললি আমাকে স্টেশনে নিতে আসবি, কি হলো তোর? তোর কি শরীর টরীর খারাপ করেছে নাকি? হ্যাঁ, সেই রকমই কিছু বলতে পারিস। চল তুই বরঞ্চ বাড়ি চল, বাড়ি গিয়ে সব কথা হবে। পর সে রাজেশের বাড়ির সামনে গিয়ে পৌঁছালো। তা ভাই রাজেশ, তোর বাড়িটা তো বেশ বড় সড়ো। তা তোর একা থাকতে ভয় করতো না? হ্যাঁ, ভয় করতো তো, তাই তো তোকে ডেকে নিলাম। চল ভাই, ঘরে চল, ঘরে গিয়ে বিশ্রাম নিবি, চল। পর তারা দুজনে সেই বাড়ির ভেতরে গিয়ে প্রবেশ করে। তখনও বিজয় জানতো না তার সাথে কি হতে চলেছে। আচ্ছা ভাই, তোর কি ব্যাপার বলতো? ঘর এত অন্ধকার করে রেখেছিস কেন? আলো জ্বালাসনি কেন? কি করব ভাই বল, কারেন্ট অফ হয়ে গেছে তো তাই। সে নয় বুঝলাম কারেন্ট অফ হয়েছে, তাহলে একটা মোমবাতি বা হারিকেন তো জ্বালাতে পারতিস। এইভাবে কেউ ঘর অন্ধকার রাখে? কিছুই তো ভালোভাবে দেখা যাচ্ছে না। না ভাই, মোমবাতির আলোয় আমার চোখ জ্বালা করে রে, তাই আমি জ্বালাইনি। এটা আবার কেমন কথা রে? মোমবাতির আলোয় তো চোখ জ্বালা করে, তুই না পারিসও বটে। বল, কিপটে আছিস তাই মোমবাতি জ্বালাতে তোর খরচে লাগছে। না ভাই, এমন কোনো ব্যাপার না রে, সত্যি বলছি রে। ঠিক আছে, তুই থাম ভাই, আমি বরঞ্চ মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করি। না ভাই, একদম ফ্ল্যাশ লাইট অন করবি না, আমার আলোতে চোখ জ্বালা করে, তোকে বলছি না। এখানে আমি যা বলবো সেটাই তোকে শুনতে হবে। তুই এইভাবে কথা বলছিস কেন ভাই? আচ্ছা সত্যি করে বল তো, তোর কি হয়েছে? আমি আসাতে তুই খুশি হয়েছিস তো, নাকি আমি না আসলেই ভালো হতো? না রে ভাই, এমন কোনো ব্যাপার না। তুই বরঞ্চ ঘরে চল, তুই এখন বিশ্রাম নে, পরে তোর সাথে সব কথা হবে। রাজেশের সব ব্যবহারে বিজয়ের সন্দেহ হতে লাগলো, কিন্তু বিজয় আর বেশি কথা বাড়ালো না। এরপর রাজেশ বিজয়কে একটা অন্য ঘরে নিয়ে গেল বিশ্রামের জন্য। ভাই, তুই বরঞ্চ এই ঘরে বস, আমি তোর জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। রাজেশ সেই ঘর থেকে চলে যাওয়ার পরে বিজয় মনে মনে অনেক কথা ভাবতে থাকে। কি জানি কি যে হয়েছে যে রাজেশটার, কিছুই তো ঠিক মতো করে বলছে না।
তাও তো চাঁদের আলো আছে বলে ঘরটা একটু আলোকিত হয়েছে, না হলে তো সত্যি কথা আমি এক প্রকার ভেবেই নিয়েছিলাম রাজেশ এরকম ব্যবহার করলে এখান থেকে এক্ষুনি চলে যাব। নেহাত রাজেশ আমাকে ফোনের মধ্যে বারবার করে অনুরোধ করেছে ওর সাথে থাকার জন্য, আর বেচারা ছেলেটা, ওর দিকটাও ভাবা উচিত। আসলে আমার মনে হয় ওর মন টন খারাপ আছে। ওর তো নিজের বলতে তো একজন পিসি ছিল, এখন সেও তো আর এই পৃথিবীতে নেই, তাই হয়তো ছেলেটার মন খারাপ হয়ে পড়েছে, নিজেকে বড় একা একা মনে করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো ওর সঙ্গে আছি, ওর আর একা একা লাগবে না। বিজয় যখন মনে মনে একথা ভাবছিল তখন প্রথম দিকে সবই ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে তার নাকে হঠাৎই একটা বাজে দুর্গন্ধ ভেসে এলো। সে তখন ভাবলো, কি ব্যাপার, এত পচা পচা গন্ধ আসছে কোথার থেকে? কেমন যেন একটা লাগছে, দেখে আসি তো কি ব্যাপার, রাজেশটা আবার কি করছে, দেখি তো। এরপর বিজয় উঠে গিয়ে রাজেশকে দেখতে গেল রান্নাঘরের দিকে। কিন্তু এরপর বিজয় যা দেখলো তাতে সে একদম প্রস্তুত ছিল না। সে যা দেখলো তাতে তার সারা শরীরে রক্ত একেবারে হিম হয়ে গেছিল। সে দেখলো যে তার বন্ধু রাজেশ মাটিতে বসে কাঁচা মাছ খাচ্ছে, আর তার সারা শরীরে রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো লাল লাল হয়ে জ্বলছে। সে বিজয়কে দেখে প্রচণ্ড রাগের সহকারে বিজয়ের দিকে এগিয়ে এলো। বিজয় আর এক মুহূর্ত স্থির থাকতে না পেরে সেখান থেকে প্রচণ্ড জোরে দৌড় লাগালো। সে প্রচণ্ড জোরে দৌড়াতে লাগলো। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে আসলো, আর সেখান থেকে দৌড়াতে গিয়ে হঠাৎই সে সেখান থেকে হোঁচটকে মাটির মধ্যে উপুড় হয়ে পড়ে গেল। এরপর বেশ কিছু ঘন্টা কেটে যায়। বিজয়ের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে কিছু গ্রামবাসী তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। এরপর বিজয় তাদের দেখে হঠাৎ উঠে বসে বলতে থাকে, রাজেশ, রাজেশ কোথায়? তার মুখে এই কথা শুনে সেখানে উপস্থিত থাকা একজন গ্রামবাসী বলতে থাকে, বাবা, তুমি যার কথা বলছো বাবা, সে তো আজকেই ওর এক বন্ধুর জন্য স্টেশনের পথে যেতে হঠাৎই একটা গাড়িতে ওকে শেষ করে দেয়, আর তারপরেই তো আমরা ওর দেহটাকে একটু আগেই শ্মশানে দাহ করে আসি। তুমি কি সেই ছেলে যার জন্য রাজেশ আজকে স্টেশনে গেছিল? বড় দুঃখ হয় ছেলেটার। ছেলেটা তিন কুলে কেউ ছিল না, আর যাও একজন পিসিকে ভরসা করে থাকতো, সেও পৃথিবী ছেড়ে চলে যায়। আজ দেখো রাজেশও পৃথিবী ছেড়ে চলে গেল, পুরো বাড়ি এখন ফাঁকা হয়ে গেল। চলো বাবা, তুমি আর এখানে থেকো না, এখন তুমি আমাদের সঙ্গে চলো, আমাদের বাড়িতে গিয়ে থাকবে, কাল বরঞ্চ নিজের বাড়িতে চলে যেও। এই কথা শোনার পরে বিজয়ের আর বুঝতে অপেক্ষা লাগলো না। সে এতক্ষণ যাকে দেখেছে সেটা হলো রাজেশের আত্মা। এরপর সেই বিজয় সেই গ্রামবাসীদের সাথে সেখান থেকে চলে গেল। ওর বিজয় পিছনে ফিরতেই দেখতে পেল রাজেশের আত্মা একগাল হাসি নিয়ে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। নমস্কার, আমাদের চ্যানেলে গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।